ও কিছু না, চলো ভিতরে। তিনজন ভেতরে ঢুকলো। শিহাব রিমলির থেকে সব শোনাচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন শিহাব আর রিমলির সেটিং হয়ে গেছে। তেমন কিছুই না, শিহাব ফোনে কথা বলে ইমপ্রেস করেছে। শিহাব সব জানে রিমলির বিষয়ে, তার আপত্তি নেই রিমলিকে বউ বানানো। তিনজন ভেতরে ঢুকলো। শিহাব রিমলির থেকে সব শুনেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। শিহাব এসে ফারাজকে কংগ্রেস করলো, সাথে শ্রেয়াকেও। আলাপ শেষে রিমলির পাশে দাঁড়ালো, হাতের কনুই দিয়ে রিমলিকে ধাক্কা দিল। এই দৃশ্য এড়ালো না শিহাবের মায়ের। মনে মনে ভাবলো, আমার ছেলের তাহলে এত অধপতন? একটা মেয়ে হাতছাড়া হতে না হতেই আরেক মেয়ে ধরে। বাবুরে, একবার তোর পছন্দের কথা মাকে বলতিস, মা তো না করতো না। কিন্তু এইভাবে মেয়ে কেন পটানো লাগে? ছেলেদের উচিত শিক্ষা দিতে হবে। শ্রেয়া, মিমি, সৃষ্টি বেগম, অর্পা ও রিমলি মিলে এসেছে শপিং মলে। বিয়ের কেনাকাটা করবে। মিমির খুব ইচ্ছে তার পুতুল বউয়ের মতন মাম্মামকে সাজাবে। ফারাজকে শ্রেয়ার মা ড্রেস গিফট করবে। ফারাজ নাকচ করছিল, কিন্তু সৃষ্টি বেগম শোনেনি। তার মেয়ের জামাই হবে, সে বেঁচে থাকতে শাশুড়ির দায়িত্ব পালন করুক। মেয়ের দুঃখে ছিল না, সুখেই থাকুক। সবাই বেনারসি ডাকতে লাগলো। মিমির পছন্দ হয় না। আসলে মিমি সেট করা বেনারসি খুঁজছে। মামি এইরকমই একই রকম হবে, এটা তো সম্ভব না। তারপরে ওই দোকানের কর্মকর্তা ভিন্ন বেনারসি দেখায়। একটা লাল টুকটুকে বেনারসি পছন্দ হয় মিমির। মিমি ওটা দেখে হাতে নিয়ে বলল সাথে সাথে, এটা খুব সুন্দর, এটার সাথে মিল করে আমিও শাড়ি পরবো। বাচ্চাদের শাড়ি দেখাও, এরকম রং আর সুন্দর হতে হবে। দোকানের কর্মকর্তা বাচ্চাদের শাড়ি দেখালো। মিমি শ্রেয়ার মতো দেখে হুবহু না পেলেও কিছুটা একটা শাড়ি কিনে নিল। সৃষ্টি বেগমের খুব ভালো লাগলো ব্যাপারটা। বাচ্চা মেয়ে বুঝদার, সে অবস্থায় তার মেয়েকে মা হিসেবে মেনে নিয়েছে। তা না হলে একজন সুদর্শন, ভদ্র, বুদ্ধিমান, তার উপরে বড় লোক, এমন ছেলে পাওয়া যায় না। তার মেয়ের সোনা দিয়ে বাঁধানো কপাল। এক দেখায় যে কেউই বলবে ছেলে ভদ্র, আর তার সাথে কথা বলার পর বোঝা যায় সে কতটা চালু। অবশ্য ফারাজ জীবনে যা যা ফেস করেছে তাতে এটা অস্বাভাবিক না যে ছেলে নিজের বোন ও নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে শিক্ষে পায়। সে ছেলে বিচক্ষণ হয়ে যাবে। সৃষ্টি বেগমের ভাবনার ছেদ ঘটালো শ্রেয়া। মায়ের কাঁধে হাত রেখে ডাক দিল, কি ভাবছো আম্মু? ভাবছি আমার মেয়েটার কপাল আল্লাহ কিভাবে পরিবর্তন করলো। দুঃখ যেমন দিয়েছিল, সুখ যেন তার থেকে দ্বিগুণ দিল। মিমির মতো মেয়ে পেয়েছিস, তুই খুশি তো মা? আমি খুব খুশি আম্মু। মিমি না থাকলে আজ আমি মিস্টার ফারাজকে বিয়ে করতাম না। এটা তুমি জানো নিশ্চয়ই। সব কিছুর একটা করে কারণ থাকে, বিয়েতেও তেমন। নির্দিষ্ট কারণ না হলে তো বিয়েটা হয় না। আমরা পাত্রপাত্রী দেখতে গেলে কত রিজেক্ট করি। কেন করি? কারণ একটাই, ভালো লাগেনি। যাকে ভালো লাগে তার ভিতরে কোনো কারণ থাকে। কোনো ডিভোর্সি মেয়েকে কোনো সিঙ্গেল ছেলে বিয়ে করে না, আবার কোনো ডিভোর্সি ছেলেকে কিন্তু কোনো সিঙ্গেল মেয়ে বিয়ে করে। এটাই বাস্তব হয়ে আছে। আমরা মানি বা না মানি, হাতে গোনা 5 জন বাদ দিয়ে সবাই চাহিদা পূরণে ব্যস্ত। আমার চাহিদা মিমি, আর মিমির চাহিদা আমি। মিস্টার ফায়াজ এতেই খুশি, এতে তারও চাহিদা আছে। আমরা সবাই চাহিদা পূরণ করেছি আর সুখী হয়ে যাব। মিমির মতো মেয়ে আছে আমার সাথে, যে মেয়ের জীবনে আমি অক্সিজেন হয়ে আসছি। সেই মেয়ের মা হয়ে আমি সুখী হব না কেন? মেয়ের কথা শুনে খুশি হলো সৃষ্টি বেগম। ভালোবাসা স্থির থাকবে, তার পরিবর্তন নেই। কিন্তু সে ভালোবাসা ধরে রেখে তো জীবন চলবে না। যে ভালোবাসা তাকে পায়ে ঠেলে দূরে করে দেয়, বরং এখন যা হতে চলেছে এটাই ঠিক। কেনাকাটা করে সবাই বাসায় ফিরল। বিয়ের পর যেহেতু রিমলিকে দরকার হবে না, তাই রিমলিকে শ্রেয়ার দোকানের ম্যানেজার হিসেবে রাখা হলো। আর রিমলিকে কলেজে ভর্তি করাবে ফারাজ। রিমলি তার পরিবার ঢাকায় চলে আসবে। শ্রেয়ার দোকান এখন অনেক ভালো চলে, পপুলারিটি বেড়ে গেছে তার। আজকাল ঢাকা শহরের পার্টিতে কেক তো মাস্ট। শ্রেয়ার সেদিক থেকে সুবিধে হলো। আর ম্যানেজার হিসেবে রিমলি বেশ ভালোই ইনকাম পাবে। রাতে সব আলোচনা শেষ করলো সবাই। ফারাজ একবার কারো দায়িত্ব নিলে তা পরিপূর্ণ করে। ওরা সবাই মিলে রিমলিকে নিয়ে কথা বলছিল। রাতে শ্রেয়াকে মেহেদি পরিয়ে দিচ্ছে অর্পা। অর্পার ননদ আর শাশুড়ি এসেছে, তারা রাতে এখানে থাকবে। মিমি গাল ফুলিয়ে আছে। সৃষ্টি বেগম এসে নাথকে কোলে নিয়ে বলল,
কি হয়েছে নানু, মন খারাপ কেন? আমি মামুনকে মেহেদি দিয়ে দিতে চেয়েছিলাম, দিতে দিল না কেউ। ও এই ব্যাপার। সৃষ্টি বেগম শ্রেয়ার ডান হাতের পাতা বের করে দিলেন, বললেন, এই নাও, এখানে মেহেদি দেওয়া হয়নি, তুমি তাড়াতাড়ি এখানে ডিজাইন করো। খুশিতে মিমি মেহেদি দিয়ে দিল শ্রেয়ার হাতে। মেহেদির কোন দিকে ফুল আর কোন দিকে পাতা কেউ যেন ধরতে পারছে না। পারবে কিভাবে? মিমি দিয়েছে যে। শ্রেয়া খুশি হয়ে মিমিকে চুমু দিল। সবাই সান্ত্বনা দিয়ে তালি দিচ্ছে। মিমিকে মেহেদি দিয়ে দিল রিমলি। রাতে বাসায় একা চলে গেল ফারাজ। আর ফারাজের ঘরে বালমারিতে অহনার যত ছবি আর স্মৃতি ছিল সব এক করলো। দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে এগুলো পুড়িয়ে ফেলল। চোখের সামনে পুরনো স্মৃতি ভাসছে তার। অহনা তার কোলে এসে কিভাবে নিজের দামি দামি উপহার চাইতো, কিভাবে আগলে রেখে দূরে ঠেলে দিল। আগুন জ্বলছে তার সামনে, সাথে জ্বলছে তার মনে। শ্রেয়াকে সব বুঝতে দেওয়া যাবে না। সেও একজন নারী। কাল থেকে তার ঘর হবে এটা, এটা কাল থেকে হবে শ্রেয়ার সংসার। অধিকার থাকবে শ্রেয়ার। অহনা প্রাক্তন তার জন্য। অহনা এখন নিষিদ্ধ নারী। তাকে ভুলতে না পারলেও ভুলতে হবে। মিমির স্কুলে কথা বলেছে, সার্টিফিকেট ও বিভিন্ন জায়গায় অহনার নাম উঠিয়ে পরিবর্তন করবে। আগে থেকে কথা বলে নিল, বিয়ের পর শ্রেয়ার নাম বসাবে। শ্রেয়াকে স্বার্থে আনলেও তার দায়িত্ব এখন ফারাজ নেবে। শ্রেয়াকে মূল্য দেবে ফারাজ, কখনো সংসারের দ্বিতীয় ব্যক্তির অনুভব হতে দেবে না। এইসব ভেবে নিয়েছে সে। মিমিকে কোলে নিয়ে শুয়ে আছে শ্রেয়া, হাতে তার মেহেদি। সে রাঙানো হাতের দিকেই তাকিয়ে আছে। বাম হাতের পাতায় জলজল করছে ফারাজের নাম, তার জীবনে দ্বিতীয় পুরুষ। ডান হাতের কোনায় মিমি এফ লিখে দিয়েছে। বাম হাতে অর্পা ছোট ছোট করে ফারাজ লিখে লাফ দিয়ে দিয়েছে। শ্রেয়া দেখেও না করেনি। কাল থেকে তার জীবনের সবকিছু তো সেই হবে। রাঙানো নাম তো দুদিন পর শেষ, চিরস্থায়ী তো ফারাজ হবেই। কিন্তু মনের ভেতরে সেখানে কার নাম? সেখানে ওই প্রাক্তন থেকে গেছে। ভাবনার ভেতরে মিমি ঘুমের ঘুরে শ্রেয়াকে আরো জব্দ করে জড়িয়ে নিল। শ্রেয়ার খুলে মুখ গুজে দিল। বাচ্চা মেয়েটার এই ভালোবাসা থেকে তাকে অতীত ভুলিয়ে দেয়। এই যে এখনো তাই দিল ভেবে মিমির মাথায় চুমু দিল। সকালবেলা শ্রেয়াদের বাসায় হই হুল্লোড়, সবাই ভিন্ন কাজে ব্যস্ত। অর্পা, রিমলি এরা মিলে শ্রেয়াকে সাজাচ্ছে। শ্রেয়া সাজতে নাকচ করেছে। এত মেকআপ দিয়ে থাকা যায়? মুখ ভার ভার লাগে। চোখে আইলাইনার দিলে মনে হয় গ্লু লাগিয়েছে। তার সাথে আবার আইল্যাশ। বিরক্তিতে শ্রেয়া বলে, বিয়েই করব না। দূর, এত মেকআপ কেন নিতে হবে? আর এসব রং দিব না আমার স্কিনে, আমার এগুলো ভালো লাগে না। দূর। না পেরে সিম্পল সাজ দিল শ্রেয়াকে। দেখতে বিয়ের কোণে লাগছে না, বরং মনে হচ্ছে বিবাহিত নারীকে আজ দেখতে আসবে। মিমিকে দেখলে মনে হচ্ছে উল্টা আজ তার বিয়ে। শ্রেয়া একটু খেপে যায়। বাচ্চাদের এসব কসমেটিক্স দিয়ে স্কিন নষ্ট করার কি আছে? একদিনে কিছুই হবে না, আমরাও দিয়েছি। সুন্দর লাগছে মিমিকে আজ, বরং তোকেই বউ লাগছে না। বলে আমার শ্রেয়াকে মামাকে জড়িয়ে ধরল অনেক মিমি। সুন্দর লাগছে, সৃষ্টি একদম বেগম মেয়েকে মিমিস একা ধরে মামা। দেখছেন। তার মেয়ের নতুন জীবন। এই দিন মায়েদের যে অনুভূতি আসে তা হাজার বলেও বোঝানো যাবে না। শ্রেয়া মাকে জড়িয়ে নিল, সাথে মিমিও ছিল। সব কাজ শেষ করে সবাই আশ্রমে এসেছে। ফারাজ চলে এসেছে অনেক আগে। আশ্রমে বড় মাঠে রান্নাবান্না চলছে। এক কোনায় ছোট করে সাজানো, বিয়ে পড়ানো হবে তাই। ফারাজ এই নিয়ে কথাবার্তা চলছে বা বলছে। ফারাজ পাঞ্জাবি পরেছে, খয়েরি রঙের পাঞ্জাবি। মিমি ও সৃষ্টি বেগম মিলে পছন্দ করেছে। ফারাজের মাথার কিছু চুল বাস থেকে সাদা, সেগুলো স্পাইক করা, যার কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু দেখতে সুদর্শন লাগছে। মিমি দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। তারপর বিয়ে পড়ানোর জায়গায় চলে গেল সবাই। ফারাজ ও শ্রেয়ার সামনে কাপড় দিয়ে রেখেছে রিমলি ও শিহাব। শিহাবের মা ঝামেলা করতে চেয়েছিলেন, কিন্তু পারেনি। শিহাব বলেছে, আমি একজনকে ভালোবাসি, সময়ের সামনে আনবো। ছেলের কথা শুনে তিনি চুপ আছেন। বিয়ে পড়ানো শেষ হলো, তারপর রেজিস্ট্রি হলো। এবার শ্রেয়া ও ফারাজকে একসাথে বসিয়ে মিষ্টিমুখ করালো। প্রথমে সৃষ্টি বেগম, তারপর অর্পা, একে একে সবাই। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ছবি তুলল সবাই। এর ভেতর মাথা ঘুরে পড়ে গেল অর্পা। সবাই আতকে উঠল। অর্পার বর সাথে সাথে হসপিটালের জন্য উঠতে লাগলো। ফারাজ তার পরিচিত ডাক্তারের সাথে কথা বলল, সে আসবে একটু পর।
ডাক্তার এসেছে অর্পাকে দেখতে। অর্পাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, ওনাকে কাল কিছু চেক আপ করাতে হবে। সম্ভবত উনি মা হতে চলেছেন। কাল হাসপাতালে আসবেন, সব কিছু কনফার্ম হওয়া যাবে। ডাক্তারের কথা শুনে সবাই অনেক খুশি হলো। অর্পার শাশুড়ির একটু একটু আন্দাজ হয়েছিল অর্পা কয়েকদিন ধরে কিছু খেতে পারে না। সবাই ভেবেছিল কাজের চাপে, কিন্তু সে তো একজন মা, সে ঠিকই বুঝতে পারে আরেকজন মা হলে কি কি হয়। অর্পার জ্ঞান ফিরল। শ্রেয়া অর্পাকে জড়িয়ে ধরে, পানি পান করায়। বান্ধবী তার বিপদে যতটা এগিয়েছে, এতটা না করলে আজ সে সফলতা পেত না। সত্যি তো এটাই, ফারাজ তাকে হেল্প করলেও মেন্টাল সাপোর্ট অর্পা করেছে। অর্পা না থাকলে ফারাজকে বিশ্বাস করতো না শ্রেয়া। গ্রামে ফিরে যেতে হতো, লোকের কটু বাক্য শুনতে হতো। অর্পাকে নিয়ে বাসায় চলে যায় অর্পার বর, সাথে অর্পার শাশুড়ি ও ননদ চলে যায়। আজ দুই বান্ধবীর দুই রকম ভাবে সুখের দিন, সবার ভাষ্যমতে। শ্রেয়াকে বাসায় আনা হলো, আশ্রম থেকে ডিরেক্ট ফারাজের বাসায়। আজ থেকে এটাই শ্রেয়ার বাসা। শ্রেয়ার সাথে শ্রেয়ার মাকে আসতে হয়েছে, এছাড়া কেউ নেই শ্রেয়ার সাথে করে আসবে। বাসায় আসতে আসতে প্রায় রাত। আশ্রমের বাচ্চারাও বৃদ্ধ বাবা মায়েরা আজ অনেক আনন্দ করেছে। বৃদ্ধ বাবা মায়েরা কান্নাকাটি করতে থাকে, তাদের সন্তানেরা তো তাদেরকে বোঝা মনে করে, এজন্যই আজ তারা আশ্রমে। আশ্রমটা দুইটা ভাগে, এক পাশে শিশুদের তো আরেক পাশে বৃদ্ধদের। শ্রেয়া ও ফারাজকে রুমে আনা হয়। সৃষ্টি বেগম, মিমি আর রিমলি মিলে করে। ঘরে এসে ফারাজ ও শ্রেয়া অবাক হয়ে যায়। পুরো বিছানা কাঠগোলাপ ও গোলাপি গোলাপ দিয়ে সাজানো, মাঝখানে লাভ শেডের ফুল দেওয়া। লজ্জায় মাথা নামিয়ে নেয় শ্রেয়া। ফারাজ শুকনো ঢোক গিলে, সামনে তার শাশুড়ি, আবার মেয়েও আছে। এখানে কেউই তার বয়সী না, একজন গুরুজন তো বাকি দুজন শিষ্য। প্ল্যান মূলত অর্পা ও রিমলির। রিমলি শিহাবকে বলে লোক পাঠিয়ে সাজায়। অনুষ্ঠানের ফাঁকে রিমলি আসে এখানে। মেয়ে জামাইকে লজ্জা পেতে দেখে সৃষ্টি বেগম আঁচল দিয়ে মুখ ঢেকে চলে যেতে নেয়। মিমি আটকিয়ে বলে, চলো নানু, আমরা চলে যাই। শ্রেয়া সাথে সাথে মিমিকে আটকায়, বলে, না মাম্মাম, তুমি যাবে না, আজ থেকে আমরা একসাথে ঘুমাবো। মিমি মুখে হাত দিয়ে হাসে, বলে, আমি জানি আজ বর বউ একসাথে থাকে। তোমরা কি বোকা, আমাকে নিচ্ছ? আমি আজ নানুর সাথে ঘুমাবো, তোমরা একসাথে থাকো। মিমির কথা শুনে ফারাজ রেগে রিমলির দিকে তাকায়। রিমলি ভয়ে ভয়ে বলে, আমি না অর্পা আপু বলেছে, আমি আর অর্পা আপু কথা বলছিলাম, তখন শুনে নেই। বলে ঢোক গেলে সৃষ্টি বেগম রিমলির মাথায় আলতো চাঁটি মারে, বলে, চলো, অনেক রাত হয়েছে, এখানে থাকা মানায় না আমাদের, চলো নানু আমার সাথে। বলে সবাই চলে যাবে। এমন সময় রিমলি আবার বলে, আপু ওই গ্লাসে দুধ আছে, ভাইজান রে দিও, আর পাশের পাত্রে পানির খিলি সাজানো। বাকি কথা বলার আগেই ফারাজ দিল দাবর। তুই যাবি নাকি কানের গোড়ায় খাবি? সাথে সাথে সৃষ্টি বেগম রিমলি ও মিমিকে নিয়ে হাঁটা দিলেন। ওরা চলে যাওয়ার পর ফারাজ দরজা বন্ধ করে দিল। শ্রেয়া ফ্লোরের দিকে তাকিয়ে আছে। ফারাজ শ্রেয়ার দিকে এগিয়ে আসে। একটু একটু সংকোচ কাজ করে শ্রেয়ার, তারপরও সে ফারাজকে সালাম করতে চায়। এটাই যে নিয়ম। শ্রেয়া সালাম করার জন্য একটু ঝুঁকল, অমনি ফারাজ শ্রেয়াকে বাধা দিয়ে বলে, সালাম মুখে দেয় ভালো, পায়ে ধরে সালাম তো আমার পছন্দ না। শ্রেয়া চুপ থাকে। ফারাজ শ্রেয়ার দিকে তাকায়, তারপর পাশে থাকা দুধের গ্লাসের দিকে তাকায়, বলে, এই দুধের গ্লাস দেওয়াতে একটু উপকার হয়েছে, কি জানেন? শ্রেয়া নাবোধক মাথা নাড়ায়। আপনি এতটাই নার্ভাস যে কাঁপছেন। এখন আপনার প্রোটিন দরকার, সুতরাং এটি আপনি পান করেন। বলেই শ্রেয়ার দিকে এগিয়ে দিল গ্লাস। শ্রেয়া ভিমড়ি খেয়ে গেল যেন, নিল না গ্লাস, উল্টো দিকে ফিরল। ফারাজ স্মিত হাসল, বলল, এত লজ্জা পেলে তো হবে না, তিন কবুল বলে রেজিস্ট্রি করে আপন হয়েছে আমরা। এতই যদি লজ্জা পান তাহলে সম্পর্কে আগাবো কিভাবে? শ্রেয়ার কান গরম হয়ে যাচ্ছে। লোকটা তো একটু আগ অব্দি চুপ ছিল, তার সাথে বিন্দু মাত্র কথা বলেনি, এখন দেখো ঝরঝর করে কথা বলে। ফারাজ শ্রেয়াকে লজ্জা দিতে আবার বলে, কি হলো, নেবেন না গ্লাস? শ্রেয়াময়ী। শ্রেয়াময়ী নামটা শুনিয়ে ফারাজের দিকে তাকালো শ্রেয়া। অবাক হলো সে, সাথে সাথে জিজ্ঞাসা করলো, কি বললেন? শ্রেয়াময়ী। একটু থেমে আবার বলল, আপনি আমার জীবনের প্রথম নারী না হতে পারেন, কিন্তু আপনি হবেন আমার জীবনের শ্রেষ্ঠ নারী, আমার শ্রেয়াময়ী।
এমনিতেই কবুল বলার পর শ্রেয়ার মনে আলাদা শিহরণ জমা দিয়েছিল। এখন এই নামটা যেন আলাদা ভালো লাগা। একাধারে তাকিয়ে আছে শ্রেয়া ফারাজের দিকে। ফারাজ শ্রেয়ার চাহনি দেখে হাসল। আপনি চিন্তা করবেন না, আমি একজন স্বার্থপর বাবা হতে পারি, কিন্তু দায়িত্বশীল বর হব। আপনার কোনো কাজে বাধা দিব না, আপনাকে আপনার মনের বাইরে চলতে দেব না। শুধু দেখবেন আমার মিমি যেন কষ্ট না পায়। মিমি ছোট মানুষ, সেই তুলনায় আমি ওকে অনেক কিছু শিখিয়েছি। ও কখনো আপনাকে বিরক্ত বা অসম্মান করবে না, কিন্তু ওর কোনো কিছুতে জেদ বাড়লে তাইও পূরণ করে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। শ্রেয়া মাথা নাড়িয়ে বলে, মিমি আমারও মেয়ে। কাগজে কলমে আপনার বউ হয়ে আসলো, মন থেকে আমি মিমির মা হয়ে এসেছি। ফারাজ বিছানায় বসতে বসতে বলে, তাহলে এখন ঘুমানো যাক, অনেক তো হলো গল্প গুজব, আজ তো আপনি টায়ার্ড। শ্রেয়া বসলো বিছানায় ফারাজের পাশে। তখন ফারাজ বলল, ও হ্যাঁ, মনে পড়েছে, বিয়েতে তো কাবিনের টাকা বাসরেও সেরে ফেলতে হয়। এর জন্য বউ যেটা বলবে সেটাই গ্রহণ করা হবে। আপনি কি চান? আমি চাই এই সংসারে মিমির বেস্ট মা হতে। আমার কিছু লাগবে না। এগুলো তো এখন আপনার, তারপরও আপনি যখন না করলেন তাহলে বিষয়টা পরে দেখা যাবে। শ্রেয়া মাথা নাড়িয়ে পাশ ফিরে শুবে। এমন সময় ফারাজ আবার বলল, আপনার কিন্তু দুধ পান করা উচিত ছিল। শ্রেয়া ফারাজের দিকে তাকিয়ে দেখলো ফারাজ হাসছে, সাথে সাথে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে গেল। ঘুম তো মূল না, কম্বলের নিচে নিজের লজ্জা লুকোচ্ছে। ফারাজ বুঝলো শ্রেয়া লজ্জা পেয়েছে। সে তো লজ্জা দিতেই চেয়েছে, এমনটা করার কারণ শ্রেয়ার অভ্যেস দূর করা। এখন শ্রেয়া ইতস্তত ফিল করে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। লজ্জাবতীকে আর একটু লজ্জা দিল, এতে তারও ভালো লাগলো। অতঃপর ঘুমিয়ে পড়ল দুজনে। ভোরবেলা সূর্য ওঠার আগে ফোনের বিকট শব্দে ঘুম থেকে উঠে পড়ল ফারাজ। কিছুটা আতঙ্কে ছিল। শ্রেয়াও উঠেছে ঘুম থেকে, উঠে ফোনের অ্যালার্ম বন্ধ করে। ফারাজ তাকায় সেদিকে, বলে, এত জোরে কেউ অ্যালার্ম সেট করে? আমি আস্তে সাউন্ডে উঠতে পারি না। এখন কিসের অ্যালার্ম? ফজরের নামাজ পড়তে হবে তো, আশেপাশে আজান দিচ্ছে, শুনতে পাচ্ছেন না? ও আচ্ছা। আপনি নামাজ পড়েন না ঠিক মতো? এই আর কি, পড়া হয় না। আজ থেকে প্রতিদিন পড়বেন নামাজ। এখন উঠুন, উজু করে মসজিদে যান। ঠিক আছে, যাচ্ছি। ফারাজ পাঞ্জাবি পরে উজু করে মসজিদে যায়। শ্রেয়া নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন শরীফ পড়ে। ফারাজ এসে শ্রেয়াকে কোরআন শরীফ পড়তে দেখে। শ্রেয়ার কণ্ঠে যেন মধুর সুর পেল সে। এমনিতেও কোরআন শরীফ পাঠ করলে এক আলাদা শান্তি পাওয়া যায় সেখানে। ফারাজ শ্রেয়ার পাশে এসে বসে, মনোযোগ দিয়ে শুনতে থাকে শ্রেয়ার পাঠ। কিছুক্ষণ পরে কোরআন শরীফ বন্ধ করে শ্রেয়া ওঠার সময় পাশে তাকিয়ে দেখে ফারাজ। কিছু না বলে হাসি দেয় শ্রেয়া। ফারাজ শ্রেয়ার দিকে তাকিয়ে বলে, এভাবে প্রতিদিন আমাকে কোরআন শরীফ পড়ে শোনাবেন? মিমিকে আপনি আরবি শিখিয়ে দেবেন? হ্যাঁ, আস্তে আস্তে শিখতে হবে মিমিকে। ওর বয়স হয়ে গেছে, এই সময় যত ইবাদত করা হবে তত বেশি সোয়াব পাবে। বলে উঠে পড়ে শ্রেয়া। জায়নামাজ গোছাতে গোছাতে ফারাজকে বলে, চা দিব কি? দিলে ভালো হয়। একটু অপেক্ষা করুন, আমি আসছি। আচ্ছা। শ্রেয়া রান্নাঘরে চলে যায়, হাতে করে 2 কাপ চা নিয়ে আসে। শ্রেয়া ও ফারাজ সকালে বেলকানিতে বসে চা পান করে। চায়ের কাপে 2 চুমুক দিয়ে ফারাজকে বলে, মিমির চয়েস খারাপ না। ভ্রু কুচকে আসে শ্রেয়া, বলে, মানে বুঝলাম না ঠিক। এই যে মিমির মাকে নিয়ে আসলো, মা হিসেবে যতটুকু দেখছি পারফেক্ট, এখন বউ হিসেবে দেখি আরো পারফেক্ট। কোরআন পাঠ, চা, তারপর রান্না বান্না সব দিক থেকে পারফেক্ট, শুধু একটু লাজুক বেশি। শ্রেয়া মিষ্টি হাসি দেয়। ফারাজ পুনরায় বলে, আমি 4-5 দিনের মতো এখানে আছি, এরপর আমাকে চট্টগ্রাম যেতে হবে। বেশি না, 7 দিনের মতো। ওখানে বাইরের অফিস থেকে কিছু লোক আসবে, মিটিং হবে। আপনি মিমির সাথে থাকতে পারবেন? কেন পারবো না, খুব ভালো পারবো। এতদিন আশ্রমে মিমি ও রিমলি যেত, রিমলি নিজের মতো ব্যস্ত থাকবে। আপনি যদি একটু যেয়ে দেখে আসতেন, বেশি কিছু করা লাগবে না। ওখানে বাচ্চাদের সাথে গল্প করা, বৃদ্ধদের খোঁজখবর নেওয়া, আর আশ্রমের কর্মীদের সাথে কথা বলে জানতে হবে কি কি লাগবে। আশ্রমে কিছু সিসি ক্যামেরা আছে, তার ফুটেজ আপনার ফোনে সেট করে দেব আমি, আপনি দেখে নেবেন। ঠিক আছে, আপনি কোনো টেনশন ছাড়া মিটিং কমপ্লিট করে আসুন। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে এখন সকালে নাস্তা বানাতে যাই। বাসায় রান্নাবান্না করার জন্য লোক আছে, আপনাকে কষ্ট করতে হবে না।
বাড়ির সমস্ত কাজ করার আলাদা আলাদা লোক রাখা আছে আমার। আপনি আপনার দোকান সামলাবেন। প্রতিটা মেয়ের নিজস্ব একটা পরিচয় দরকার। আমি সেই স্বাধীনতা থেকে আপনাকে দূরে রাখতে চাই না। আমি দোকান সামলাবো, আমি আবার মিমিকে সামলাবো, আর আমি সংসারের দায়িত্ব নেব। আপনি চিন্তা করবেন না। আজ আমি রান্না করব, রান্নার লোক না হয় পরে রান্না করবে। আপনার ইচ্ছা শ্রাবণ। এক মিষ্টি হাসি দিয়ে স্থান ত্যাগ করল শ্রেয়া। সকালের আলো চারদিকে ছড়িয়েছে অনেক আগে। রিমলি ও সৃষ্টি বেগম ঘুম থেকে উঠেছে, তারাও রান্নাঘরে এসেছে। শ্রেয়াকে দেখে সবাই একটু অবাক। নতুন বিয়ে হলো কাল, আজ রান্নাঘরে কেন? সৃষ্টি বেগম জিজ্ঞাসা করেন, ঘুম ঠিক মতো হয়েছে তোর? হ্যাঁ, কেন? না এমনি। নতুন বউ তুই, এত সকালে আসতে গেলি কেন? আমি আর রিমলি তো আছি। কি হয়েছে তাতে? অনেকক্ষণ তো ছিলাম ঘরে, এখন রান্না করতে এসেছি। রিমলি, যাও তো মিমিকে ঘুম থেকে উঠাও, আমি ওর জন্য নাস্তা রেডি করছি। আচ্ছা আপু। বলেই চলে যায় রিমলি। সৃষ্টি বেগম আর শ্রেয়া কাজ করতে থাকে। মিনিট 10 মতো চুপ থেকে সৃষ্টি বেগম বলে, আজ আমি বাসায় চলে যাচ্ছি। তুই তোর নতুন সংসার সুন্দরভাবে গুছিয়ে রাখিস। আজকে চলে যাবে মা? আরও একদিন থেকে যাও না। মেয়েদের সংসারে মায়েদের এভাবে থাকতে নেই। ঘুম ঘুম চোখে মিমি রান্নাঘরে এসে বলে, নানু তুমি যাবে না, আমার তোমার সাথে থাকতে ভালো লাগে। আমার তো দাদুও নেই, তুমি থাকো আমাদের সাথে, অনেক মজা হবে। তুমি তোমার মামার সাথে দোকানে এসো, আমাকে দেখতে পাবে। ফারাজ সিঁড়ি দিয়ে নামছিল, রান্নাঘর থেকে কথাগুলো শুনতে পায়। সোফায় বসতে বসতে বলে, আপনি আমাদের সাথে থাকবেন। কি দরকার একা একা জীবন কাটানোর? মেয়ে আছে, নাতি আছে, এখানেই থাকুন আপনি। আমি তো এমনিতেই এই জায়গা ওই জায়গায় করি। আমার মা বাবাও নেই। এ বাড়িতে আপনারা থাকলে বাড়ির ভেতরে হই হুল্লোড় থাকবে, ভালো লাগবে আমাদের সবার। জামাইয়ের কথায় খুশি হলেন সৃষ্টি বেগম। প্রথম দিন থেকে দেখে আসছে, না দেখার আগে খুব রেগেছিলেন ফারাজের উপর। গ্রামের মানুষের উপর কথাতে রাগ উঠত তার। এখন এই ছেলেকে মেয়ের পাশে দারুণ লাগে। মিমি হাতে তালি দেয়, বলতে থাকে, ইয়েস, আমরাও জয়েন্ট ফ্যামিলি হব। আমার মাম্মাম আছে, পাপা আছে, এখন নানু আছে, অনেক মজা হবে। মিমির খুশিতে সবাই খুশি। সকালের নাস্তা তৈরি করে শ্রেয়া মিমিকে নিয়ে যায়। মিমি এখনো ফ্রেশ হয়নি। মিমিকে নিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসে। সবাই যার যার মতো খাবার নিতে থাকে। মিমি আবদার করে, মাম্মাম তুমি পাপার পাশে চেয়ারে বসো, আমি তোমার কোলে বসবো, আমাকে তোমরা খাইয়ে দিবে। মিমির কথা রাখতে শ্রেয়া ও ফারাজ পাশাপাশি বসে মিমি শ্রেয়ার কোলে বসে। মিমিকে খাইয়ে দেয় শ্রেয়া, আর মিমিও ছোট ছোট হাত দিয়ে খাইয়ে দেয় শ্রেয়াকে। ফারাজও মাঝে মাঝে সামিল হয় এদের মাঝে। দৃশ্যটা মুগ্ধকর করে সৃষ্টি বেগমের কাছে। রিমলি এদের কিছু ছবি তুলে অর্পাকে পাঠিয়ে দেয়। বান্ধবীর নতুন সংসার, অনেক মজা করতে চেয়েছিল কিন্তু পারল না দেখতে। আজ সে হসপিটালে যাবে, কি হয় দেখা যাবে। অর্পার বিয়ে হয়েছে প্রায় 3 বছর। 1.5 বছরের থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা, কিন্তু কোনোভাবেই সে সফল হয় না। চেক আপ করে অনেকবার, ডাক্তার বলে সবকিছু নর্মাল। অর্পার শাশুড়ি বা বরের ভালোবাসাতে কোনো অভাব বোধ হয় না তার। মনে মনে শুধু প্রার্থনা করে একটা বাচ্চার জন্য। অর্পার বর বলেছে, আরো 2 বছর অপেক্ষা করো, যদি কোনো ফল না পাওয়া যায় তাহলে আমরা দত্তক নিব, কিন্তু তোমাকে আমি ছাড়বো না। স্বামীর কথায় শান্তি পায় অর্পা। অর্পাকে এসে কতটা ভালোবাসে তা অর্পা এই 3 বছরে বুঝেছে। সহজ সরল অর্পা, কিন্তু খুবই বুদ্ধিমান। ব্রেকফাস্ট করে ফারাজ অফিস যায়। শ্রেয়া মিমিকে নিয়ে দোকানে আসে, সাথে সৃষ্টি বেগম ও রিমলি আছে। ফ্ল্যাটে জিনিসপত্রগুলো নিয়ে যেতে হবে, যেহেতু এখানে থাকবে না বা রিমলির বাবা মা আসবে কিছুদিন পর, তাই বাড়িওয়ালার সাথে কথা বলে রিমলিদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। রিমলি এখন থেকে চোখের সামনে থাকবে ভেবে শিহাবের মনে লাড্ডু ফুটছে। খুব খুশি সে রিমলিকে কাছে পাবে। ম্যাট্রিক পাশ করেছে রিমলি, এখন আইএ ভর্তি করানো হবে। কোনো মতে আইএ পাশ করলে রিমলিকে বিয়ে করবে। এখন মাকে কিছু বললে মা বলবে এই মেয়ে শিক্ষিত না, বাড়িঘরে ঠিক নাই, আরো কত কথা। মায়ের কথার পিঠে কিছুই বলতে পারবে না শিহাব। আস্তে আস্তে রিমলির পরিবারের সাথে কথা বলতে বলতে আত্মীয়তা বাড়ালে ভালো হবে। দুপুরে শ্রেয়ার দোকানে আসে ফরাজ, সাথে খাবার নিয়ে আসে। সবাই মিলে একসাথে খাবে।
খাওয়া দাওয়ার পর অর্পাদের বাসায় যাবে। অর্পার কি খবর জানতে হবে শ্রেয়ার। অর্পার জন্য টেনশন হচ্ছে। অর্পা এখনো হসপিটালে চেক আপ করাচ্ছে। অর্পার বর আছে তার সাথে। শ্রেয়া যেতে চেয়েছিল, অর্পা বারণ করে। দুপুরে খাওয়া দাওয়া করে শ্রেয়া, মিমি ও ফারাজ মিলে যায় অর্পাদের বাসায়। অর্পা অনেক আগে এসেছে, রিপোর্টটা বিকেলে দেবে। অর্পার স্বামী গেছে রিপোর্ট আনতে। রিপোর্ট নিয়ে বাসায় আসছে অর্পার স্বামী। সবাই তাকিয়ে আছে তার দিকে। অর্পার গা কাঁপছে। শ্রেয়া ধরে আছে অর্পার হাত। অর্পার স্বামী অর্পার দিকে তাকিয়ে বলে, অর্পা 2 মাস ধরে কনসেপ্ট করেছে। সবাই মিলে লাফিয়ে ওঠে। অর্পার শাশুড়ি এসে অর্পাকে জড়িয়ে ধরে। আমি জানতাম এমনটাই হবে, বৌমার ভাগ্যতে ছিলই এমন। বাসায় আসার সময় মিষ্টি আনে ফারাজ ফর্মালিটির জন্য, কিন্তু এখন সবার মিষ্টি খাওয়ার মতো নিউজ এসেছে, তাই সবাই মিলে মিষ্টি মুখ করে। শ্রেয়া অর্পাকে মিষ্টি খাওয়ায়। অর্পা এক কামড় নিয়ে শ্রেয়ার কানে ফিফিস করে বলে, আমিও কিন্তু খালামণি হওয়ার নিউজ চাই, খুব তাড়াতাড়ি একটা দিয়ে দে। আল্লাদি রাগ দেখায় শ্রেয়া। বিয়ে হলে এক রাত হয়নি, এরা বাচ্চার কথা শুরু করেছে। ফারাজ আজ চট্টগ্রাম যাবে। এ কয়েকদিন ফারাজ ও শ্রেয়া অনেকটাই স্বাভাবিক হয়েছে। ফারাজ চট্টগ্রাম যাবে বলে ব্যাগ গোছাতে থাকে, সাথে শ্রেয়াকে বারবার বলছে, নিজের খেয়াল রাখবেন, আম্মাকে ও মিমিকে যত্ন নেবেন। কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন। 2 দিন পর আশ্রমে যেয়ে খোঁজখবর নেবেন। ওদের টাকা পয়সা লাগলে আমাকে জানাবেন। ফারাজের এতগুলো কমান্ডে পাগল শ্রেয়া না পেরে বলে, এক কাজ করেন, আপনাকে ওখানে যেতে হবে না, থেকে যান আপনি। ওখানে আপনার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিন। শ্রেয়ার কথাই দুষ্টু হাসে ফারাজ। শ্রেয়াকে খেপাতে খেপাতে বলে, 1 সপ্তাহে বরকে বুঝি খুব মনে ধরেছে, দূরে যেতে দিতে ইচ্ছে করছে না, তাই না? কি ভেবে কথাটা বলল আর কোন দিকে কথাটা নিল, ভ্রু কুচকে তাকায় শ্রেয়া। বলে, আপনাকে আমি আমার জন্য আটকাচ্ছি না। আপনার এত বেশি টেনশন এদিক নিয়ে যে সেই বিয়ের 2য় দিন থেকে এখন পর্যন্ত 100 বার বলেই গেছেন। আসলেই তো ভুল করেছি আমি। বিয়ে করেছি কয়দিন হলো, কোথায় একটু রোমান্টিক কথা বলে বউকে ইমপ্রেস করব, তা না উল্টো যাওয়ার সময় বোর করে দিচ্ছি। শ্রেয়া আর কিছু বলল না। ইনি হলো ফারাজ, এনার সাথে কি পারা যায়? লাগেজ নিয়ে গাড়িতে ওঠে ফারাজ। মিমিকে অনেক আদর করে। মিমিরও একটু একটু খারাপ লাগে। এ কয়েকদিনে কয়েকবার মাম্মাম পাপার সাথে ঘুমিয়েছে, ভালো লাগে তার। মিমি সৃষ্টি বেগমের সাথেই বেশি থাকে, বিশেষ করে রাতে। নানুর ভালোবাসা মাম্মামের চেয়ে কম না, বরং সৃষ্টি বেগম খুব ভালো গল্প শোনাই তাকে। কিন্তু মাম্মাম আর পাপা একসাথে থাকলে তার কাছে মনে হয় এটাই তার ফুল ফ্যামিলি। ফারাজ বুঝতে পারে মিমির মন খারাপ, কান্না কান্না ভাব তার চোখে। হংকং যাওয়ার সময়ও এমন ছিল না, এতদিনে মেয়েটা পরিবারের মায়াই পড়ে গেছে। ফারাজ মিমির মাথায় হাত দিয়ে আদর করতে করতে বলে, বাবা মিটিং করে চলে আসবে, এরপর থেকে আর তোমাকে রেখে বাইরে যাবে না, এবার থেকে এখানেই থাকবে। প্রমিস করো পাপা। প্রমিস। ঠিক আছে, যাও। আসার সময় আমার জন্য অনেক চকলেট আনবে। ঠিক আছে, বাই। বাই বাই পাপা। গাড়ি স্টার্ট দিচ্ছে। ফারাজ শ্রেয়ার দিকে তাকিয়ে বলে, ভালো থাকবেন শ্রেয়াময়ী। আপনিও। গাড়ি যত বেশি দূরে যাচ্ছে ফারাজের মন তত বেশি খারাপ লাগছে। মনে হচ্ছে কিছু একটা হবে। অবশেষে চোখের বাইরে চলে গেল গাড়ি। মিমি, শ্রেয়া ও সৃষ্টি বেগম বাড়ির ভেতরে ঢুকলেন। শ্রেয়া মিমিকে স্কুলের জন্য রেডি করতে থাকে। এখন মিমি 1ম শ্রেণীতে, বয়স 8 হয়ে গেছে। 8 বছর বয়সেই তো সে শ্রেয়াকে পার্মানেন্ট মাম্মাম হতে চেয়েছিল। শ্রেয়া মিমিকে স্কুলে রেখে দোকানে চলে যায়। রিমলির বাবা মা এসেছে। রিমলি কলেজে গেছে। দোকানে রিমলির অবর্তমানে রিমলির মা থাকে। শ্রেয়া এসে দোকানের কাজ করতে থাকে। শিহাবের মা মাঝে মাঝে আসেন। সবাই মিলে টুকটাক আড্ডা দেয়। কেক বানানোর জন্য এখন মোট 3 জন মানুষ আছে। শ্রেয়া তো প্রতিদিন থাকেই, কুরিয়ারের জন্য 2 জন লোকই যথেষ্ট। মিমির স্কুল ছুটির সময় হয়েছে। শ্রেয়া মিমিকে স্কুল থেকে ডিরেক্ট বাসায় নিয়ে আসে। দুজনে মিলে গোসল করে একটু রেস্ট নেয়। দুপুরের খাবার সৃষ্টি বেগম, শ্রেয়া ও মিমি একসাথে খায়। তারপর সবাই মিলে অর্পাদের বাসায় যায়। অর্পা এখন ফুল বেড রেস্টে আছে। অর্পার শাশুড়ি তাকে কোথাও যেতে দিচ্ছে না, তাই সবাই মিলে অর্পাকে দেখতে আসে। রাতে বাসায় ফিরে শ্রেয়ারা সবাই ফারাজ ভিডিও কল দেয়। ফারাজের সাথে কথা বলে সবাই। এভাবেই দিনগুলো কাটছিল তাদের। দেখতে দেখতে 7 দিন চলে যায়। এই 7 দিনে ফারাজকে সকল ইনফরমেশন দিতে হয় শ্রেয়ার। আজ ফারাজ আসবে। আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। মিমি আবদার করে এয়ারপোর্টে যাবে।
সৃষ্টি বেগম নাতির আবদার মেনে নেয়। শ্রেয়া দোকানে আছে। সৃষ্টি বেগম কল দিয়ে বলে দেয় তারা এয়ারপোর্টে যাবে। শ্রেয়া রাজি হয়, বলে তোমরা এদিক থেকে চলে যাও, আমি আমার মতো আসবো। ঠিক আছে বলে কল কাটে। সন্ধ্যার দিকে সৃষ্টি বেগম ও মিমি পৌঁছে যায় এয়ারপোর্টে। শ্রেয়া বেরিয়েছে মাত্র, মেন রাস্তায় এসে অটো ধরতে হয়। শ্রেয়া অটো ঠিক করবে বলে দাঁড়িয়ে থাকে। ঠিক তখন দেখতে পায় একটা ছোট্ট 2 বছরের বাচ্চা রাস্তার মাঝখানে। তার একটু দূরেই একটা প্রাইভেট গাড়ি। শ্রেয়া আশেপাশে তাকালো। বাচ্চাটার বাবা অনেক দূরে। বাচ্চাটাকে ডাকছে কিন্তু লাভ হচ্ছে না। তিনিও দৌড়ে আসছেন এদিকে, কিন্তু ততক্ষণে কাজ হবে না। শ্রেয়ার থেকে বাচ্চাটা কাছে, তাই দৌড়ে দিয়ে শ্রেয়া বাচ্চাটাকে ধরে ছুঁড়ে মারে তার বাবার দিকে। বাচ্চাটার বাবা ততক্ষণে কাছে চলে আসে, তাই সে বাচ্চাকে ক্যাচ ধরে ফেলে, কিন্তু রক্ষা পেল না শ্রেয়া। গাড়ির সাথে ধাক্কা লেগে শ্রেয়া রাস্তায় পড়ে যায়। সেই সাথে শ্রেয়ার পায়ের উপর দিয়ে চলে যায় একটা অটো। ফারাজের প্লেন ল্যান্ড করেছে। ফারাজ চলে এসেছে। মিমি ও সৃষ্টি বেগমকে একটু চিন্তায় দেখলো। জিজ্ঞাসা করলো, আম্মা কি হয়েছে? আপনারা এত চিন্তিত কেন? আসলে বাবা, শ্রেয়ার তো আসার কথা এতক্ষণে। একটা রওনা হওয়ার সময়ও তো দোকান থেকে বের হয়। কল দিয়েছেন ওনাকে? অনেকবার দিয়েছি, ধরছে না। এবার টেনশন হয় ফারাজের। সেও কল দিতে থাকে। কয়েকবার দেওয়ার পর এক পুরুষের কণ্ঠ পায়। হ্যালো, ওই ফোনের মালিক কোথায়? উনি হসপিটালে ভর্তি। এখানে ওনার লিগ্যাল গার্জিয়ান লাগবে। আমি যেমনটি এজন্য হাতে নেই দেখি আপনার কল। আপনি কি একটু আসতে পারবেন? কি হয়েছে ওনার? অ্যাক্সিডেন্ট হয়েছে, ইনফ্যাক্ট প্রচণ্ড আঘাত পেয়েছেন উনি। আপনি আমাকে হসপিটালের নাম SMS করে দিন, আমরা এখনই আসছি। হসপিটালের কথা শুনে আটকে ওঠেন সৃষ্টি বেগম। সাথে সাথে জিজ্ঞেস করেন, কি হয়েছে বাবা? ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচণ্ড আঘাত পেয়েছে, আমাদের এখনই হসপিটালে যেতে হবে। মামামের অ্যাক্সিডেন্ট শুনেই কেঁদে দেয় মিমি। সৃষ্টি বেগম মেয়ের শোকে জ্ঞান হারাবে প্রায়। কোনো মতে সে গাড়িতে উঠে বসে। ফারাজ মিমিকে গাড়িতে বসিয়ে দেয়। তারপর হসপিটালে ছুটে যায়। হসপিটালে এসে দেখে ডাক্তারেরা ফর্মালিটিস পূরণ না করা অবধি ট্রিটমেন্ট করবেন না। ফারাজ সবাইকে বকা দেয়। তারপর ফর্মালিটিস পূরণ করে। শ্রেয়াকে ট্রিটমেন্ট করানো শুরু হয়। ফারাজ লোকটার থেকে সব কিছু শুনে রেগে যায়। ফারাজ কথা শুনিয়ে দেয় সে। কতটা কেয়ারলেস বাবা হলে তাকে একা একা ছেড়ে দেন আপনারা। আর এই বাচ্চার জন্য কত বাবা মা হাহাকার করে থাকে, আর আপনি এই বাচ্চা পেয়ে যত্ন করতে পারেন না। বাচ্চারা তো সুযোগ পেলে দূরে যাবে। আজ যদি শ্রেয়ার বদলে আপনার সন্তান থাকতো, আপনি মেনে নিতে পারতেন? সৃষ্টি বেগমকে দেখিয়ে বলল, আজ আপনার সন্তান এখানে থাকলে ঠিক এই মায়ের মতো আপনাদেরকেও কান্না করতে হতো। কুল ফাঁকা হওয়ার কষ্ট বুঝতেন তখন। লোকটা মাথা নিচু করে। তার দোষটা আছে, সে দোকানে এসেছিল বাচ্চাটাকে সাথে করে। বাচ্চাটা এত দুষ্ট যে কোলে উঠবে না, হাত ধরে হাঁটবে খালি। দোকানে ক্যাশ কাউন্টারে ব্যস্ত হয়ে পড়ে একটু। এমন সময় দৃষ্টির বাইরে হয়ে যায় বাচ্চাটা। তারপরে সব যেন খুব দ্রুত ঘটে যায়। শ্রেয়ার অবস্থার জন্য ক্ষমা চায় ফারাজের কাছে। ঘন্টা কিছুক্ষণ পর ডাক্তার বের হয়। ডাক্তারকে দেখে ফারাজ এগিয়ে আসে। পেশেন্টের কি অবস্থা এখন? ডাক্তার বলে, উনি আল্লাহর রহমতে সুস্থ। ওটা ওনার হাঁটুর নিচে মোটা মাংসর উপর দিয়ে যায়, যার ফলে পায়ের দিকে কিছু মাংস ঠেলতে গেছে। ফ্র্যাকচার হয়েছে ওনার। আপাতত পা অবশ হয়ে আছে, তবে সঠিক চর্চার ভিতরে রাখলে 1 থেকে 1.5 মাসে ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথাই চিন্তামুক্ত হলো সবাই। ফারাজ ডাক্তারকে বলে শ্রেয়ার সাথে দেখা করতে চায়। ডাক্তার বলে, আপাতত ওনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, একটু ঘুমের দরকার তার। আপনারা দেখতে পারেন, কিন্তু ঘুমের ডিস্টার্ব করা যাবে না। ওকে ডক্টর। ডাক্তার চলে গেলেন। সৃষ্টি বেগম ফারাজকে বললেন, তুমি অনেক খাটাখাটনি করে এসেছো, এখন নানুকে নিয়ে বাসায় যাও, আমি আছি শ্রেয়ার কাছে। না আম্মা, আমি ওনাকে ছেড়ে যাব না। আপনি মিমিকে নিয়ে বাসায় যান, আমি আসছি ওনার সাথে। অনেক বলেও সৃষ্টি বেগম পারলেন না ফারাজকে বাসায় পাঠাতে। অগত্যা তাকেই মিমির সাথে বাসায় আসতে হয়। হসপিটালে ফারাজ থাকবে। সৃষ্টি বেগম বাসায় যেয়ে ফারাজের জন্য খাবার পাঠাবেন। সারাটা দিন কাজ করে এসেছে, এখন আবার শ্রেয়ার জন্য হসপিটালে থাকতে হচ্ছে। ফারাজ বসে আছে শ্রেয়ার পাশে। শ্রেয়া ঘুমোচ্ছে। ফারাজ তাকিয়ে আছে শ্রেয়ার দিকে। হাতে ক্যানোলা, কপালে ব্যান্ডেজ করা, চোখের কোনায় পানি শুকিয়ে গেছে। ফারাজের মায়া লাগলো শ্রেয়ার উপর। মনে মনে বলতে থাকে, আপনি আমার জীবন পাল্টে দিয়েছেন শ্রাময়ী। আমি আপনার মাঝে নিজের ভালো লাগা খুঁজে পাই। তাড়াতাড়ি সুস্থ হয়ে নিন, আপনাকে এভাবে ঘুমাতে মানায় না।
বিড়বিড় করার ভেতর খেয়াল করে শ্রেয়ার হাত কাঁপছে। শ্রেয়া আস্তে আস্তে চোখ খুলতে লাগলো। শ্রেয়ার ঘুম পরিপূর্ণ হয়েছে। গভীর রাত এখন, একটু পরে ফজরের আজান দেবে। শ্রেয়া মুখে কিছু না বলে তাকিয়ে থাকে ফারাজের দিকে। কিছু বলার মতো এনার্জি শ্রেয়া পাচ্ছে না। ফারাজও তাকিয়ে আছে শ্রেয়ার দিকে। শ্রেয়া হালকা ঠোঁট নাড়াতে থাকে, তাই দেখে ফারাজ বলে, এতদিন পর বরকে দেখে বুঝি প্রেম জেগেছে মনে? অসুস্থ অবস্থায় বরের সাথে প্রেম করতে চান আপনি? আমার কিন্তু সমস্যা নেই, শুধু অনেক জার্নি করে এসেছি, টায়ার্ড লাগছে কিছুটা। তবে বউ যদি চায়, দুজনের ক্লান্ত মন এক করে প্রেমের আলাপ করতে পারে। বলে চোখ টিপ দেয় ফারাজ। শ্রেয়ার শুষ্ক ঠোঁট হাঁ হয়ে গেল। ব্যথা পেয়ে জ্বর এসেছে তার। এখন জ্বরের জন্য গাল তিতা হয়ে আছে, এটা অনুভব করলো শ্রেয়া। এদিকে ফারাজ তার সাথে মজা নিচ্ছে। ফারাজ শ্রেয়ার ক্যানোলা দেওয়া হাত আলতো করে ধরে বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? আপনি খুব উদার শ্রেয়াময়ী, সবার কথা ভাবেন আপনি, সবার জন্য আপনি সবকিছু করেন। মিমির অক্সিজেন আপনি, এখন আমারও অক্সিজেন হিসেবে পরিণত হয়েছেন। হবেন কি এবার আমার প্রতি উদার? শ্রেয়া কপাল কুঁচকে ফেলে, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে ফারাজের দিকে। ফারাজ শ্রেয়ার হাতে উষ্ণ একটা চুম্বন এঁকে দেয়। শ্রেয়া অসুস্থ অবস্থায় লজ্জা পায়, একটু কেঁপে উঠে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। ফারাজ ঠোঁট কামড়ে হাসে, বলে, সামান্য চুম্বনে আপনার কম্পন বৃদ্ধি পেল। এভাবে চলতে থাকলে তো আমাদের মিমির ভাই বোন আসবে না। শ্রেয়া চোখ বন্ধ করে ফেলে। ফারাজের লাগামহীন কথা তার সহ্য হচ্ছে না। ইস, কিসব বলে এই লোক! অসুস্থ তো সে, এর ভেতর কি না মিমির ভাই বোন নিয়ে ভাবছে। লজ্জাতে নাকের ডগা কাঁপতে থাকে তার। চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে আছে শ্রেয়া। ফারাজ দেখছে তার শ্রেয়াময়ীর লাজুকতা। শ্রেয়ার মাথায় আলতো আলতো হাত বুলিয়ে দেয় ফারাজ। হাত বোলাতে বোলাতে বলে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আপনি। মিমি আপনার জন্য কান্নাকাটি করছে। রাতে 1টার দিকেও কল দিয়ে আপনার খোঁজ খবর নিয়েছে। আম্মাও আপনার চিন্তায় চিন্তায় শেষ। আপনি সত্যি অনেক ভাগ্যবতী। মা মেয়ে দুজনকেই চিন্তায় ফেলে দিয়েছেন। ওদিকে প্রিয় বান্ধবী অর্পাও আপনার চিন্তায় শেষ। এতগুলো ভালোবাসা আপনি কোথায় রাখবেন? শ্রেয়ার খারাপ লাগলো, আবার একটু ভালো লাগলো। তার জন্য কতগুলো মানুষ চিন্তা করছে। মিমি ছোট বাচ্চা, এত রাতে জেগে কান্না করলে সমস্যা হবে। এর আগে ওর মাথা ব্যথা, জ্বর এসেছে। মায়ের বয়স হয়েছে, হার্ট অ্যাটাক করেছিলেন একবার। বেশি প্রেশার সেও নিতে পারে না। অর্পা প্রেগন্যান্ট এখন। এই অবস্থায় স্ট্রেস নেওয়া উচিত না, কিন্তু তার জন্য এগুলো হচ্ছে। তাকে যে সবাই ভালোবাসে। ফারাজ তো ঠিকই বলেছে, তাকে কতগুলো মানুষ ভালোবাসে। এই ভেবে শ্রেয়ারও খুব আনন্দ হচ্ছে। শ্রেয়ার মন যেন কিশোরীদের মতো লোভনীয় হলো, তার এতগুলো ভালোবাসার মানুষ আছে দেখে। ভাবতে ভাবতে ফজরের আজান দিয়ে দেয়। ফারাজ উজু করে শ্রেয়ার পাশেই নামাজ পড়ে। শ্রেয়া শুয়ে শুয়ে নামাজ পড়ে। ফারাজ শ্রেয়ার মাথায় একটা ওড়না দিয়ে দেয়। শ্রেয়ার মাথায় হিজাব ছিল, আর ব্যাগে একটা ওড়না থাকে। নামাজ পড়া শেষে কিছু দোয়া পাঠ করে শ্রেয়ার গায়ে ফু দেয় ফারাজ। বলে, আপনার শেখানো দোয়াগুলো পাঠ করে দিলাম। আপনি বলতেন বিপদে এই দোয়া পড়তে হয়, অসুস্থ থাকলে এই দোয়া। সমস্ত রোগের দোয়া আয়তাল করছি। আমি আয়তাল করছি পাঠ করে ফু দিলাম। আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন ইনশাআল্লাহ। ফারাজ একটু ক্লান্ত থাকে, তাই শ্রেয়ার পাশেই ঘুমিয়ে পড়ে। শ্রেয়াও ঘুমিয়ে যায়। সৃষ্টি বেগম ও মিমি আসে সকাল 9টায়। এসে দুজনকে ঘুমোতে দেখে। বুঝতে পারে মেয়ে জামাই দুজনের উপর দিয়ে ধকল গেছে। মিমি যেয়ে ফারাজকে ডাক দিল, পাপা পাপা সকাল হয়েছে, ওঠো। ফারাজ উঠে পড়ে। মিমির ডাকে শ্রেয়ার ঘুমও ভেঙে যায়। শ্রেয়ার হাত মুখ পরিষ্কার করে দেয় সৃষ্টি বেগম। ফারাজ বাইরে যায় একটু। নার্স এসে রুম ক্লিন করে। ডাক্তার শ্রেয়াকে দেখতে আসে, বলে, ঠিক মতো ব্যায়াম করতে হবে, আর ওষুধগুলো চালিয়ে যেতে হবে। 1 মাস পর আবারও চেক আপ করতে হবে। আপাতত ঠিক আছে, আপনারা কাল নিয়ে যেতে পারবেন তাকে। খুশি হলো মিমি, হাতে তালি দিয়ে লাফাতে থাকে। শ্রেয়া শুষ্ক হাসি দেয়। এখনো মুখ ফুটে কথা বলেনি শ্রেয়া। শক্তি পাচ্ছে না কথা বলার, শুধু চোখ দিয়ে ইশারা করছে। ফারাজ এখন বাসায় যাবে। জামা কাপড় পাল্টাতে হবে, একটু বিশ্রামের দরকার। মিমি শ্রেয়ার কাছে থাকবে, সৃষ্টি বেগমও এখানে থাকবেন। ফারাজ যাওয়ার পর অর্পা ভিডিও কল দেয় শ্রেয়াকে। অর্পাকে আসতে দেবে না। 3 বছর পর অর্পা প্রেগনেন্ট হয়েছে। অর্পার শাশুড়ি, নাতি নাতনি যেই হোক, তার যত্নে শেষ। ছেলের পক্ষ থেকে দাদি হবে, তার যেন আনন্দের শেষ নেই। আগেকার সময়ের মানুষ বলে একটু খুঁতখুঁতে। ওনার ভাষায় মানুষ নাকি বদনজর দেয়। এই সময় মেয়েদের বাড়ির দরজার কাছেও যেতে নেই। অর্পার স্বামী বাইরে থেকে খাবার আনলে তা আগুনের উপর দিয়ে ছেঁকে নেয়।
অর্পা এতদিন কনসিভ করতে পারিনি বলে কোনো কিছুই শুনতো না, বরং নিজের মেয়ের নজরে দেখত। এখন যেন মেয়ের থেকেও বেশি ভালোবাসে। শ্রেয়ার সাথে অনেকক্ষণ কথা বলল অর্পা। এখন টুকটাক কথা বলতে পারে শ্রেয়া, শুধু শরীর দুর্বল আছে। অ্যাক্সিডেন্টে গুরুতর ক্ষতি না হলেও কপাল ফেটে বেশ রক্ত পড়েছে। এই শীতে কোনো কিছুতে বাড়ি খেলে তাই ব্যথা আর সারতে চায় না। শ্রেয়ার তো অ্যাক্সিডেন্ট। ফারাজ সন্ধ্যায় এসেছে। ঘুম থেকে উঠে নিজের অফিসে যেতে হয়, সেখান থেকে আসে হসপিটালে। সৃষ্টি বেগম মেয়ের পাশে বসে ফল কাটছে। মিমি শ্রেয়ার মাথার কাছে বেডের উপর গুটিসুটি মেরে বসে আছে। ফারাজ এসে সোফায় বসে। মিমি শ্রেয়ার সাথে গল্প করতে থাকে। কেবিনে একটা টিভি আছে। ফারাজ টিভি অন করে খবর দেখতে থাকে। সৃষ্টি বেগম শ্রেয়াকে ফল খাওয়াতে চায়। শ্রেয়া খেতে চায় না, বলে, গাল তিতা লাগছে মা, আমি এখন খাবো না। মিমি কোমরে হাত দিয়ে বলে,